লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে। আসিফ এই সিদ্ধান্ত নিচ্ছে। আমি তখন শাহবাগে আটকা, আমার পক্ষে আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসাচ্ছে, ওকে ঠিক আছে। পরে ও রাতে এটা দিয়ে দিচ্ছে এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি। আমার একটু নিমরাজি ছিল, মানে সরকার মানে যাবো কি যাবো না, আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার। তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না, গণঅভ্যুত্থানের প্রতিনিধিকে এই সরকারে থাকতে হবে, নাইলে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু থাকবে এটা আমরা এখনো শিওর না, এবং সরকার কি হয় আমরা জানি না। যখন সেনাবাহিনী সহ তিন বাহিনীর সাথে বার্গেনিং হয় সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে। এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলব না, আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো, পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয়। তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে বা এখানে কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে, কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম এবং এটা ইচ্ছা করেই থাকতাম। অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত কিন্তু আসিফ, বাক্যের বা রিফাত ওদের পর্যায়ে থেকে যাইতো, বা পলিটিক্যাল কমিউনিকেশনগুলো, যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে, এগুলো কিন্তু আসিফ বাক্যের ওরা করতো এবং আমি জানতামও না কার সাথে কি কথা হয়েছে, কখন কথা হয়েছে। তো এটা আমি ইচ্ছা করেই জানতাম না, কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ। তো যখন কিন্তু সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে এই আন্দোলন, যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার, আমি ছাত্র শক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস, তো আমাকে ধরলে মনে সব কিছু পাওয়া যাবে আসলে। তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নেই এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন দিই না। আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয় নাই, বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি, কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা আসিফ। পরে আসিফকে একটা পরে তুলে নিয়ে যায়, কিন্তু টার্গেট করছিল আমাকে, যেটা আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি। তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে। তো আমি সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণঅভ্যুত্থানের গল্প, শুধু আমাদের গল্পগুলাই। এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণঅভ্যুত্থানের গল্প, এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন আরও বেশি শোনা উচিত। কারণ ফলে আমি এই জন্য বারবার এটা বলি, আমি যখন বলি এটা আমার গল্পটাই বলি, আসিফ যখন বলে আসিফের গল্পটাই বলে। আর একটা বিষয় হচ্ছে এই 36 দিনের আন্দোলন, আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরও বিস্তারিতভাবে জুলাইকে নিয়ে লিখতে চাই, তাহলে এই 36 দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে 5-7 বছর, যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভিতরে বিক্ষোভ তৈরি হয়েছে আসলে। আমি তো 2017 সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি, তারপর 2018 সাল কোটা সংস্কার, আমাদের যে একটা জার্নিটা আছে গত 5-7 বছরে হয়েছে। বিএনপি যেমন তার 15 বছরের একটা জার্নি আছে, বা বিএনপি সহ বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে। তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এই জুলাই হওয়ার ক্ষেত্রে, কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক 18 সালের, এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে। আমরা যখন এই আন্দোলনটা শুরু করি, এই আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করেই নিরাপদ সড়ক বিভিন্ন জায়গায় ব্লকেট হয়েছে। তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে, মানে আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে, ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো। তো ওই প্রেক্ষাপটের ভিতর দিয়ে তো আমরা আসলে তৈরি হয়েছি। তো এই জন্য আমার কাছে সেই পুরো 5-7 বছর আমরা অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটছে, অনেকগুলো আন্দোলন হয়েছে, আসিফ জেলে গেছে, আক্তার ভাই 2বার জেলে গেছে, এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে, ছাত্র অধিকার পরিষদ ভাঙছে, নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে, এখানে আরও অনেকগুলো সংগঠন ভাঙছে, অনেক ধরনের পরিবর্তন হয়েছে আসলে রাজনীতিতে এবং করোনার পরে এক ধরনের শিফট ঘটছে পুরা রাজনীতিতেই। তবে এটা সত্য যে আমরা গত 5-6 বছর ধরেই আমরা একটা গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময়। এই হাসিনা সরকারের পতন একদিন ঘটবে, এটা আমাদের একটা কামনা ছিল সবসময়। কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আছি, যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবো, যে একটা ফ্যাসিস্ট সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন, এত ইতিহাসের গল্প, অথচ আমরা ব্যর্থ, আমরা কিছুই করতে পারি নাই। এবং শেষের দিকে মনে হইতো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হইতে হবে। তো এটা বাংলাদেশের জনগণ এবং উপরওয়ালাকে ধন্যবাদ যে এই ব্যর্থতা আমাদেরকে নিয়ে বের হইতে হয় নাই, বরং একটা সফলতা নিয়ে আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে, যে সরকারের পতনটা ঘটতে পারছে এবং সেখানে আমাদের কিছুটা ভূমিকা ছিল।
এবং আমাদের এখন সামনের যে বিষয়টা, যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা, যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে 53 বছরে আমরা যা করতে পারি নাই, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি। এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট না। আমরা জুলাই থেকে শিখেছি, জুলাই থেকে আমরা শুরু করেছি, এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াইয়ের, এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।